শুনতে থাকুন H.P. লাভক্রাফটের কাহিনী নৈঃশব্দের রাত। চলুন আমরা উৎসবের কাছে ফিরে যাই। এমন এক উৎসব যা 100 বছর পরে একবার আসে। চলুন আমরা শিখে নিই সেই উৎসবের এক বিচিত্র মন্ত্র। তবে শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখলে চলবে না, আপনাকেও অংশ নিতে হবে। সত্যি কথা বলতে কি, আপনাকে ছাড়া এই উৎসব সম্ভবই নয়। শুনতে থাকুন H.P. লাভক্রাফটের কাহিনী দ্য ফেস্টিভ্যাল অবলম্বনে মোহনা দেবরায়ের ভাবানুবাদে নৈঃশব্দের রাত। এখনো কিছু ভুলতে পারি না জানেন। চোখ বন্ধ করলেই ছবির মতো ভেসে ওঠে সবটা। ঘুমিয়ে পড়লে হানা দেয় দুঃস্বপ্নের মধ্যে। হয়তো কোনোদিনই ভুলতে পারবো না। এখনো জানি না সেই রাতে সত্যি সেসব ঘটনা ঘটেছিল নাকি সবটাই ছিল আমার উৎপীড়িত মস্তিষ্কের কল্পনা। তবে আমি ছাড়া সেখান থেকে যে একজনও বেঁচে ফেরেনি এই বিষয়ে আমি নিশ্চিত। নভেম্বরের এক চমৎকার সকালে একটা চিঠি এসেছিল আমার কাছে। সেদিনের ঝলমলে আবহাওয়ায় সেটা খুলতে খুলতে তার ভিতরে ভয়াবহ কিছু থাকতে পারে বলে একবারও মনে হয়নি আমার। চিঠিটা খুলে হাতের লেখা আর ভাষা দেখে একটু অবাক হলাম। জানি না কেন মনে হলো প্রেরক বহুদিন কারোর সঙ্গে এখনকার ভাষায় কথা বলেননি, এমনকি আধুনিক সময়ের ভাষাগত আদব কায়দা সম্পর্কে খুব একটা অবগত নন। কাঁপা কাঁপা হাতে লেখা সেই চিঠি ছিল অনেকটা এইরকম। প্রিয় হাওয়ার্ড, আশা করি কুশলে আছো। আমরাও ভালো আছি। যে বিশেষ কারণে তোমাকে চিঠি প্রেরণ করা তার অবতারণা করা যাক। তুমি জানো, মরশুমের শ্রেষ্ঠ উৎসব শুরু হতে আর 1 মাসও দেরি নেই। সাধারণ মানুষ একে বড়দিন বলে বটে, কিন্তু আমাদের মতো কয়েকজন জানি বড়দিনের থেকে হাজার হাজার বছরের প্রাচীন আমাদের এই উৎসব। এর নাম ইউলটাইড। যখন মানব জীবনে আর কোনো উৎসবের অস্তিত্ব ছিল না, যখন উৎসব করা মানব সভ্যতায় নিষিদ্ধ ছিল, তখন থেকেই আমাদের পূর্বপুরুষরা প্রতি শতাব্দীতে একবার করেই উৎসব পালন করতেন। এর কোনো অন্যথা হতো না। আজও পুরুষানুক্রমে আমরা এই আচরণবিধি পালন করে আসছি। আমাদের পূর্বপুরুষরা হলো পৃথিবীর প্রাচীনতম জনজাতি। কোনো এক বিস্তৃত অতীতকালে তারা এখানে এসে বসতি স্থাপন করেছিল। সঙ্গে নিয়ে এসেছিল তাদের যাবতীয় আচার অনুষ্ঠান, রীতিনীতি। সেই সব উৎসব বেথলেহেম কিংবা ব্যাবিলনের থেকেও অনেক পুরনো। এখন তারা ছড়িয়ে আছে গোটা পৃথিবীতে। সব জায়গাতেই জ্বালিয়ে রেখেছে কিছু বিশেষ ধরনের আচার অনুষ্ঠানের প্রদীপ। যে ধরনের আচার অনুষ্ঠান পৃথিবীর আর কোনো জনজাতিকে করতে দেখা যায় না। তাদের আদিম রহস্য এসব সাধারণ মানুষরা কেউ জানে না। আমাদের পূর্বপুরুষরা ছিল অদ্ভুত প্রকৃতির মানুষ।
জনসমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন। তারা কথাও বলতো কোনো এক বিচিত্র অধুনালুপ্ত ভাষায়, যদিও শেষ অবধি পরিস্থিতির দাবিতে তাদেরকে ইউরোপের বিভিন্ন ভাষা শিখে নিতে হয়েছিল। কেউ তাদের কথা মনে রাখেনি, কিন্তু সারা পৃথিবী জুড়েই বজায় আছে তাদের অস্তিত্ব, প্রবলভাবে আছে। সঙ্গে আছে তাদের রিচুয়ালস, যেগুলো কোনো সুস্থ মানুষ কখনো বুঝতে পারে না। যাই হোক, এত কথার অবতারণা একটাই কারণে। 100 বছর পর আবার আমরা সেই উৎসবের আয়োজন করেছি, এবং এই বংশের একজন উত্তরসূরি হওয়ায় আমরা তোমাকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। নির্দিষ্ট সময়ে তুমি কিংসপোর্ট চলে আসবে। আমার বাড়ির ঠিকানা সঙ্গে দিলাম। সর্বাঙ্গীন কুশল কামনায়। নিচে দুজনের স্বাক্ষর। একটা স্বাক্ষরের সঙ্গে চিঠির হাতের লেখার মিল আছে, অন্যটা একটু মেয়ে, তবে দুটোই অগোছালো। নিচে দেখলাম পুনশ্চ জুড়ে আরো কয়েক লাইন লেখা। পুনশ্চ চিঠিটা অনুরোধের হলেও একটি বিষয়ে তোমাকে সাবধান করে দেওয়া কর্তব্য বলে মনে করি। যদি এই আমন্ত্রণ অগ্রাহ্য করো, তবে ভবিষ্যতে কি হতে পারে অথবা পারে না, সেই বিষয়ে কোন রকম নিশ্চয়তা আমি দিতে অপারগ। চিঠিটা নিয়ে অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। এমনিতে আমি অকৃতদায়, টাকা পয়সার বিশেষ অভাব নেই, হঠাৎ মরে গেলে পিছু ডাকারও কেউ নেই। এই আমন্ত্রণ রক্ষা করা আমার কাছে এমন কিছু কঠিন নয়, কিন্তু কেন জানি না মনের ভেতর থেকে সায় পাচ্ছিলাম না। নিচে যে দুই ভদ্রলোক ভদ্রমহিলার সই আছে, তাদের দুজনের নামই আমি আবছা শুনেছি। আমার কোনো দূর সম্পর্কের জ্ঞান, লতায় পাতায় আত্মীয়, কিন্তু এরা যে কিংসপোর্টে থাকেন এবং কোনো রকমের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, এইসব আমার জানা ছিল না। চুপ করে খানিকক্ষণ ভাবলাম, কি এমন রিচুয়াল যেটা 100 বছরে মাত্র একবার হয়? বুঝলাম, একটা চাপা কৌতূহল আমার শিরায় খেলা করতে শুরু করেছে। খানিক দোনামোনা করেই ট্রেনে চেপে বসলাম। চলতে চলতে বারবারই একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। কিংসপোর্ট আমার বাড়ি থেকে খুব দূরে না হলেও কেন জানি না নিজেকে অনেকটা বিচ্ছিন্ন মনে হচ্ছিল সব কিছু থেকে। পূবের সমুদ্রের গরম হাওয়া এসে লাগছিল চোখে মুখে। এখানে চারিদিক পাহাড়ে ঢাকা থাকার জন্য সব জায়গায় সমুদ্র দেখা যায় না, কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায় পাহাড়ের গায়ের উইলো গাছগুলোর উন্মাদনা দেখে। প্রায় সবসময়ই তারা ঝকঝকে আকাশ কিংবা সদ্য ফোটা রোহিণী নক্ষত্রের পটভূমিতে পাগলের মতো মাথা দোলায়। আমাকে যেতে হবে এরকমই একটা পাহাড় পার করে তার উল্টো দিকে। সেখানেই কিংসপোর্ট শহর। জায়গাটায় আমি কখনো যাইনি, তাও সদ্য পড়া বরফের উপরে পা ফেলে ফেলে পাহাড় বেয়ে ওঠার সময় মনে হচ্ছিল এসব যেন আমার বহু দিনের পরিচিত, যেন স্বপ্নে দেখা। ধীরে ধীরে শহরটা দৃশ্যমান হচ্ছিল চোখের সামনে। শহরের প্রাচীন ভগ্নপ্রায় বাড়ির চাল, থাম, গম্বুজ, চিমনির মাথা, ভেঙে আসা ব্রিজ
সমাধিক্ষেত্র সব কিছু একটু একটু করে উন্মুক্ত হচ্ছিল আমার সামনে। এই শহরের রাস্তাঘাট গোলক ধাঁধার মতো, ভয়ঙ্কর চড়াই উতরাই, সরু আর ভীষণ রকম আঁকাবাঁকা। বাড়িগুলো এমনভাবে ছড়ানো ছিটানো রয়েছে যেন কোনো বাচ্চা খেলতে খেলতে সব খেলনা ছড়িয়ে রেখে উঠে গেছে। পুরো শহরটাই পাহাড়ের নানান ধাপে, ফলে আরো বেশি গোলমাল সৃষ্টি হয়েছে সবটার মধ্যে। বাড়িগুলো চিড়ি ছাদও অদ্ভুত, নিচু হেলানো ছাদ, ছোট ছোট খুপড়ি খুপড়ি জানলা, শীতের দাপটে সবকিছুর ওপরেই একটা সাদা আস্তরণ। সন্ধে নামতে জানলাগুলোতে আলো জ্বলে উঠল বটে, তবে সেই আলোর তেজ দূর আকাশের কালপুরুষের আলোর তেজের চেয়ে খুব একটা বেশি নয়। পচাটে আষ্টে গন্ধযুক্ত সৈকতের ধারে এক রাশ গোপনীয়তা বুকে নিয়ে ক্রমাগত কিসের যেন অভিযোগ জানিয়ে যাচ্ছে একটা কালচে মৃত্যুহীন সমুদ্র। আর এই সব কিছুর মধ্যে পাহাড়ের মাথায় রাজকীয় ভঙ্গিতে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটা চার্চ। সময়ের অভিঘাত তাকে স্পর্শ করার সাহস পায়নি, এতটাই গাম্ভীর্য তার সারা শরীরে। একটা কবরস্থানের পাশ দিয়ে আমি হাঁটছিলাম। এখানকার সমাধি ফলকগুলো কালো, দেখে যেন মনে হয় কোনো এক বিশাল মৃতদেহের পচা আঙুলগুলো বেরিয়ে আছে মাটির উপরে। রাস্তায় জনমানব নেই, কেবল মনে হলো মাঝে মধ্যে দূর থেকে যেন কাঠ পোড়ার মতো শব্দ আসছে, যেন একটা ক্রসকে পোড়াচ্ছে কেউ। আমি জানতাম আমার দুজন পূর্বপুরুষকে ডাইনি সন্দেহে পোড়ানো হয়েছিল এখানে 1692 সালে। ঠিক কোন জায়গায় সেটা আমি জানতাম না। আজ বড়দিন। রাস্তায় হাঁটতে হাঁটতে আমি কান পেতেছিলাম মানুষের আনন্দ কল্লোল শোনার জন্য, কিন্তু সেরকম কিছু কানে এলো না। পরে ভাবলাম এইসব পিউরিটান লোকজনের ক্রিসমাস পালন করার রীতিনীতি হয়তো অনেকটাই আলাদা, আমার ধারণার সঙ্গে মিলবে না। তারা হয়তো নিজের ঘরে বসে আগুনের ধারে প্রার্থনা করতে ব্যস্ত, তাই উৎসবের আওয়াজ শোনার চেষ্টা করা ছেড়ে দিলাম। রাস্তায় যে আর জনমানব নেই এই ব্যাপারটা নিয়েও আর মাথা ঘামালাম না। কোথাও আলো নেই, পথের ধারে মাঝে মাঝে কেবল ছোট ছোট দোকানঘর কিংবা সরাইখানা বা একটা দুটো খুপড়ি খুপড়ি জানলার বাড়ি। তাদের সার্সি থেকে ফুটি ফাটা আলো এসে পড়েছে রাস্তায়। আমার কাছে শহরের একটা ম্যাপ ছিল, জানতাম আমার আত্মীয়দের বাড়ি কোথায়। কাজেই ব্যাক স্ট্রিট ধরে সার্কেল কোর্টের দিকে চললাম। ফ্ল্যাগস্টোনের ফুটপাথের ওপর জমে থাকা বরফে সাবধানে পা ফেলে গ্রিন লেন দিয়ে মার্কেট হাউসের দিকে এগোলাম। যত আমার গন্তব্যের কাছাকাছি এলাম ততই মনের মধ্যে উত্তেজনা বাড়ছিল। শেষে গ্রিন লেনের 7 নম্বর বাড়িটা দরজা আমি দেখতে পেলাম। মাথার ছাদটা চূড়োওয়ালা, ঢালু হয়ে নেমে এসেছে অনেকটা নিচু পর্যন্ত। ওপরে দোতলার ঘরও চোখে পড়ল। সবকিছুই বানানো হয়েছে 1650-এর আগে। বাড়ির ভেতর আবছা আলো জ্বলছিল। হীরের কুচির আকৃতির জানলা থেকে সেই আলো এসে পড়েছিল বাইরে। ছাদটা এতই নিচু আর ঢালু যে উল্টো দিকের বাড়ির ছাদ স্পর্শ করেছে প্রায়, ফলে আমার মনে হচ্ছিল যেন কোনো টানেলের মধ্যে দাঁড়িয়ে আছে। দরজায় ওঠার নিচু পাথরে সিঁড়িগুলোতে বরফের চিহ্ন মাত্র ছিল না। এই গলিটা এত সরু যে এখানে কোনো ফুটপাথ নেই, তবে অনেক বাড়িতেই দেখলাম দরজায় পৌঁছানো বেশ উঁচু উঁচু লোহার রেলিং দেওয়া সিঁড়ি। তবে অবাক লাগলেও ভালো লাগছিল আমার। আশপাশে বরফের উপরে কিছু পায়ের ছাপ থাকলে আরো ভালো লাগতো, কিংবা যদি কয়েকটা জানলার পর্দা সরানো থাকতো। আমার সামনের দরজার প্রাচীন কড়াটা একবার নাড়ালাম। একবার কেমন যেন ভয় করলো আমার। কিসের ভয় তা ঠিক বলতে পারবো না,
তবে ভয়টা অনেকক্ষণ থেকেই ধীরে ধীরে জমা হচ্ছিল মনের মধ্যে। হয়তো আমার বংশের ইতিহাস আমার কাছে এতটা অচেনা বলেই, কিংবা হয়তো সন্ধেটা একটু বেশি গম্ভীর আর খোলাটে বলে। তার উপরেই প্রাচীন শহরের অদ্ভুত শান্ত রাস্তাঘাট। আমার ডাকের উত্তরে দরজাটা খুলে যেতে আমি আরো ভয় পেয়ে গেলাম। দরজার ওপাশে আমি কোনো পায়ের শব্দ শুনিনি। যেন মনে হলো দরজার ওদিকে যিনি দাঁড়িয়ে আছেন, বহু যুগ ধরে তিনি আমার জন্যই অপেক্ষা করছিলেন। কিন্তু ভয়টা বেশিক্ষণ স্থায়ী হলো না। ওপাশের মানুষটা বৃদ্ধ, পরনে ড্রেসিং গাউন, পায়ে স্লিপার, চেহারা এতটাই সাধারণ যে তার মধ্যে একটা আশ্বাসের ভাব ছিল। গুড ইভিনিং, আমি হাওয়ার্ড। আপনি চিঠি পাঠিয়ে আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাত তুলে থামিয়ে দিল লোকটা। তারপর হাত নেড়ে একটা ভঙ্গি করল। তাতে আমি বুঝতে পারলাম মানুষটা বোবা। চিঠির ভাষার কারণ এতক্ষণে খানিকটা স্পষ্ট হলো। লোকটার হাতে একটা মোমের ফলক আর কলম, সেগুলো দিয়ে প্রাচীন ভাষায় একটা অভ্যর্থনা সূচক শব্দ লিখল সে। তারপর আমাকে ডেকে নিয়ে গেল ভেতরের ঘরে। একটা বসার ঘর, সিলিংটা বেশ নিচু, আলো বলতে মোমবাতি, বিশাল বিশাল পরিবর্কা, আসবাবপত্রগুলো সবই সপ্তম শতাব্দীর। গোটা ঘরটা যেন অতীতের অতল থেকে উঠে আসা একটা দ্বীপ। একটা বিশাল গুহার মতো ফায়ারপ্লেস, একটা প্রাচীন সেলাই যন্ত্র বা স্পিনিং হুইল, তাতে বসে কাজ করছেন একজন বৃদ্ধ মহিলা। তার পরনে আলগা র্যাপার আর মাথায় শক্ত করে বাঁধা টুপি। আমার দিকে মুখ করেই বসে আছেন তিনি, চুপচাপ বুনে চলেছেন। আজ যে বড় দিন, একটা উৎসব, সেই বিষয়ে যেন কোনো ভ্রুক্ষেপই নেই। সারা ঘর জুড়ে কেমন একটা ভিজে ভিজে ভাব। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো ফায়ার প্লেসটা খালি, কোনো আগুন জ্বলছে না সেখানে। বাঁ দিকে পাশাপাশি সার দেওয়া তিনটে জানলা, পর্দা টানা, সেদিকে মুখ করে রাখা হয়েছে একটা হাই ব্যাক চেয়ার। মনে হলো সেই চেয়ারে কেউ যেন বসে আছে। তবে সেটা আমার ভুলও হতে পারে। আশপাশের পরিবেশের কিছুই আমার ভালো লাগছিল না। সেই পুরনো ভয়টা ফিরে আসছিল আবার, আগের চেয়ে আর তীব্র হয়ে। বৃদ্ধ মানুষটার মুখের সাধারণত্ব যেন ভয়ে জমিয়ে দিচ্ছিল আমাকে। তার চোখ দুটো নড়ছিল না, চামড়াটাও মোমের মতো। কিছুক্ষণ পরে আমি উপলব্ধি করলাম এটা একটা মানুষের আসল মুখ নয়, একটা শয়তানি ছদ্মবেশ, একটা মুখোশ। দস্তানা পরা হাতে টেনে টেনে সে ফলকটার উপর লিখল, একটু অপেক্ষা করুন, একটু পরেই আমরা বেরোব উৎসবের জমায়েতে। কাছেই একটা টেবিল আর চেয়ার রাখা ছিল। টেবিলের উপর এক পাঁজা বইও রাখা। সেই দিকে নির্দেশ করে আমাকে বসতে বলল লোকটা। তারপর বেরিয়ে গেল ঘর থেকে। আমি দেখলাম বেশিরভাগ বইয়ের পাতা হলদে হয়ে এসেছে, পোকায় কাটা ছাতা পড়া চেহারা। বয়সের গাছ পাথর নেই কোনো বইয়ে। বইগুলো নেড়ে চেড়ে দেখতে লাগলাম আমি। মরিস্টার ওয়াইল্ডের মার্ভেলস অফ সায়েন্স, জোসেফ গ্ল্যানভিলের ভয়ঙ্কর বই স্যাডিসিসমাস ট্রায়াম্ফান্স, এবং সর্বশেষে উন্মাদ আরব আব্দুল আল হাজারের নেক্রোনমিকন। বইটার নাম আমি অনেক শুনেছি, কিন্তু
চোখে কখনো দেখি। ওইটার ব্যাপারে কিছু মারাত্মক গুজবও শুনেছি, তবে সেগুলো আমার ঠিক বিশ্বাস হয় না। ঘরে কেউ কোনো কথা বলছে না। বাইরে থেকে বাতাসে ক্রসের মচমচ শব্দ শোনা যায়, হাওয়ার ঘূর্ণির আওয়াজও আসছে। আর এই সব কিছুর মধ্যে সেই টুপি পরা মহিলা অক্লান্তভাবে কাপড় বুনে যাচ্ছে। একটা অস্থিরতা গ্রাস করছে আমাকে। তবে এই ধরনের আচার অনুষ্ঠানে যে অদ্ভুত অদ্ভুত ব্যাপার হয় সেটা আমি খানিকটা আন্দাজ করেই এসেছিলাম। বিশেষ করে আমার পূর্বপুরুষরা তো এই ব্যাপারে প্রসিদ্ধ ছিল। বইয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। কিছুক্ষণ পরেই পড়ার মধ্যে ডুবে গেলাম গভীরভাবে, বা আরো নির্দিষ্টভাবে বলতে গেলে নেক্রোনমিকনের মধ্যে। যদিও ল্যাটিন আমি তেমন একটা ভালো পারি না, তবু এটা পড়তে খুব একটা অসুবিধা হচ্ছিল না। পড়তে পড়তেই একটা ভয়ানক কিংবদন্তির সন্ধান পেলাম। এতটাই ভয়ানক যে সেটা সুস্থ মানুষের বোধগম্যতার বাইরে। কোনো জ্যান্ত মানুষের মাথায় এসব কিভাবে আসে আমি জানি না। হঠাৎই মনে হলো আরাম কেদারাটা যেদিকে মুখ করে রাখা, সেদিকের একটা জানলা যেন বন্ধ হয়ে গেল, যেন এইমাত্র চুপি চুপি খোলা হয়েছিল সেটা। সাথে সাথেই কিছুটা বাতাসের ঝলক ঢুকে পড়ল ঘরে। সেই মহিলা এখনো কোনো দিকে ভ্রুক্ষেপ না করে কাপড় বুনে যাচ্ছেন দ্রুত। দেওয়ালের প্রাচীন ঘড়ি জানিয়ে দিল 1টা ঘন্টা পেরিয়ে গেছে। একটু আগে আমার যে মনে হচ্ছিল হাইব্যাক চেয়ারে কেউ বসে আছে, সেই অনুভূতিটা আস্তে আস্তে চলে যাচ্ছে। বইয়ের মধ্যে নিমগ্ন হয়েই ছিলাম। হঠাৎ সেই ভদ্রলোক এসে ঘরে ঢুকল। তার পরনে একটা প্রাচীন গড়নের ঢোলা পোশাক, পায়ে বুট। এসে বিনা বাক্যে সে আরাম কেদারাটায় বসে পড়ল। ফলে আমি আর তার মুখ দেখতে পেলাম না। অপেক্ষা করতে করতে নতুন করে ভয় জন্মে গেল আমার মধ্যে। আমার হাতে ধরা সেই ভয়ঙ্কর বইটা ভয়টাকে যেন আরো অনেকটা বাড়িয়ে দিচ্ছিল। ঘড়িতে 11টা বাজতেই বয়স্ক লোকটা উঠে ঘরের এক কোণে রাখা বিশাল চেস্টের দিকে এগিয়ে গেল। সেখান থেকে 2টো হুড দেওয়া আলখাল্লা বের করল। একটা সে নিজে পড়ল, অন্যটা পরিয়ে দিল সেই মহিলাকে। মহিলার কাপড় বোনা ততক্ষণে প্রায় শেষ। দুজনেই আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেল। মহিলা খুব আস্তে হাঁটছে, একটু যেন খোঁড়াচ্ছিল। লোকটা যাওয়ার আগে যে বইখানা আমি পড়ছিলাম সেটা হাতে তুলে দিল। তারপর আমাকে ওদের অনুসরণ করতে ইশারা করল। ততক্ষণে হুডটা মাথার উপরে তুলে নিয়েছে সে। আমরা 3 জনে বেরিয়ে পড়লাম। শহরের জ্যোৎস্নাবিহীন সংকীর্ণ গলিগুজির মধ্যে দিয়ে হাঁটতে লাগলাম আমরা। আশপাশের বাড়িগুলো পর্দা টানা হীরের কুচি আকৃতির জানলা থেকে আলোগুলো এক এক করে নিভে যাচ্ছে। আমি সভয়ে লক্ষ্য করলাম আমারই মতো অসংখ্য মানুষ পিলপিল করে বেরিয়ে আসছে এক একটা বাড়ির দরজা দিয়ে। তাদের সকলের পরনেই সেই লম্বা ঢোলা হুড দেওয়া পোশাক, যাকে ক্লোক বা আলখাল্লা বলে। আকাশ থেকে কালপুরুষের কুকুর আমাদের দিকে টেরা চোখে তাকিয়ে, যেন সে লক্ষ্য রাখছে এই অপার্থিব মিছিলটার উপর। ধীরে ধীরে আমরাও সেই মিছিলে যোগ দিলাম। অসংখ্য বাঁকানো চোরানো গলি গুজি পেরিয়ে আমরা এগিয়ে চললাম। দুপাশের নিচু ছাদ যেন অন্তহীন এক একটা টানে, তার মধ্যে দিয়ে হেঁটে চললাম আমরা। আশপাশের অনেকগুলো বাড়ির দশাই ভগ্ন প্রায়।
যে কোনো মুহূর্তে ভেঙে ঘাড়ের ওপর পড়বে। সকলের হাতেই একটা করে লণ্ঠন। দূর থেকে দেখলে মনে হয় কোনো অশৈলী তারামণ্ডল নেমে এসেছে মাটি। আমি আমার কণ্ঠহীন শব্দহীন পথপ্রদর্শকদের অনুসরণ করে এগিয়ে চললাম। মাঝে মাঝে তাদের কনুই ঠেকে যাচ্ছিল আমার কনুইয়ের সঙ্গে। কি অদ্ভুত নরম স্পর্শ, যেন পচে আসা মৃত মানুষের চামড়া। মিছিলে হাঁটতে থাকা কারো কারো পেটের সঙ্গেও সংঘর্ষ হচ্ছিল আমার। সেগুলো নরম আর খোলা খোলা। তবে এত কিছুর মধ্যেও কারো গলায় একটা শব্দও শুনলাম না। একটা চড়াই বেয়ে আমরা উঠছিলাম। দেখলাম সমস্ত যাত্রী যেন একটাই বিন্দুর দিকে এগিয়ে চলেছে। শহরের মাঝখানে যে উঁচু টিলাটা আছে তার দিকে। এই পাহাড়ি গলিগুঁজি পেরিয়ে তারা এগিয়ে চলেছে চূড়ার দিকে। কি আছে ওখানে? কিছুক্ষণ পরেই ব্যাপারটা পরিষ্কার হল। চার্চ। ওই টিলার মাথায় রয়েছে চার্চ, আর সেই চার্চের মাথার ঠিক ওপরে জ্বলজ্বল করছে রোহিণী নক্ষত্র। চার্চের চারপাশে অনেকটা খোলা জায়গা। পাহাড়ের মাথায় হাওয়ার দাপটে বিশেষ বরফ জমে, তাই পরিবেশটা আরো অস্বাভাবিক আর ভৌতিক লাগছে। গ্রেভিয়ার্ডের সমাধি ফলকগুলোর ওপর দেখা যাচ্ছে ভয়াল ডেথ ফায়ার। কিংবদন্তি অনুযায়ী আসন্ন মৃত্যুর ফরমান নিয়ে আসে এই আগুন। বড় বিভৎস সেই দৃশ্য। সেই আগুনের আলোয় কারো ছায়া পড়ছে না। এইসব ছাড়িয়ে পাহাড়ের আরো মাথার দিকে এগিয়ে চলল সেই মৌন মিছিল। এখান থেকে কিংসপোর্ট শহরটাকে আর ভালো দেখা যায় না, কেবল বন্দরের মিটমিটে আলোগুলো দেখা যায়। সবকিছুর মধ্যে একটা নীরব ছন্দ। মাঝে মধ্যে তাতে কিছুটা পতন ঘটছে। কোনো কোনো গলির ভেতর থেকে একটা করে লণ্ঠন বেরিয়ে আসছে তার সঙ্গী সাথীদের চোখ দেওয়ার জন্য। একসময় মূল জনসমুদ্রটা আস্তে আস্তে চার্চে ঢুকতে শুরু করল। আমি দাঁড়িয়ে পড়লাম। চার্চের কালো দরজাটার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম সকলের চার্চে ঢুকে যাওয়ার। এত ভিড়ের মধ্যে গুঁতোগুঁতি করার বাসনা আমার ছিল না। কিছুক্ষণ পরে দেখলাম বৃদ্ধ লোকটা আমার জামার হাতা ধরে টানছে, কিন্তু আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। আমি ঢুকলে সবার শেষেই ঢুকব। শেষ অবধি যখন ঢুকলাম তখন বৃদ্ধা আমার সামনে, তারপরে বৃদ্ধ এবং শেষে আমি। সেই আশ্চর্য গির্জার ভেতর পিলপিলে লোক ভর্তি। ভেতরটা অন্ধকার, একটা অজানা অন্ধকার। আমি একবার মাথা ঘুরিয়ে চার্চ ইয়ার্ডের সেই ভয়ঙ্কর আগুনগুলোর দিকে দেখলাম। পাহাড়ের মাথার পেভমেন্টের ওপরে একটা শয়তানি আভা সৃষ্টি করেছে সেটা। আমি কেঁপে উঠলাম। এমনিতে পেভমেন্টের ওপর কোনো বরফ নেই, কেবল দুই এক জায়গায় ছাড়া, ফলে পায়ের ছাপও খুব একটা থাকার কথা নয়। কিন্তু জানি না, হয়তো আমার উর্বর মস্তিষ্কের কল্পনাই হবে, আমি সেই বরফের ওপর একটি পায়ের ছাপও দেখতে পেলাম না, এমনকি আমার নিজেরও নয়। যেন এক্ষুনি ওর ওপর দিয়ে কেউ হেঁটে আসেনি। চার্চের ভেতরটা কেবল লণ্ঠনের আলোতেই উদ্ভাসিত। আমি অবাক হয়ে দেখলাম মিছিলের বেশিরভাগ মানুষ কোথায় যেন অন্তর্হিত হয়েছে। দুপাশে সাজানো সারি সারি বেঞ্চের মাঝখান দিয়ে যাওয়ার সরু রাস্তা। সামনে চার্চের বেদির ঠিক মুখের কাছে একটা বিশাল বড় গোপন দরজা খোলা মেঝের উপর। তার বিশাল হাঁ মুখটা যেমন কদর্য,
তেমনি ভীতিপ্রদ। মৌন মিছিলের অবয়বগুলো নিঃশব্দে ঝাঁকে ঝাঁকে ঢুকে যাচ্ছে সেই দরজা দিয়ে। আমিও নীরবে তাদের অনুসরণ করলাম। চার্চের নিচে এই ভল্টের মতো জায়গাটাকে বলে ক্রিপ্ট। এটাও এক ধরনের সমাধি ক্ষেত্র। যে সিঁড়িগুলো বেয়ে আমরা নেমে এলাম সেগুলো বহু পদাঘাতে নড়বড়ে হয়ে গিয়েছে। কিন্তু তাই বা কি করে হয়? 100 বছরে তো মাত্র একবার হয় এই উৎসব। মধ্যরাত্রির এই অপার্থিব যাত্রীদের মিছিলের পেছনের অংশটুকু যেন আরো অস্বস্তিকর। দলটা ধীরে ধীরে একটা অতি প্রাচীন সমাধির দিকে এগিয়ে চলল। আমি সভয়ে দেখলাম সেই সমাধির সামনে একটা বড় ফাটল, এতটাই বড় যে অনায়াসে একাধিক মানুষ তার মধ্যে ঢুকে যায়। মিছিলটা শুঁয়োপোকার মতো তার ভেতরেই ঢুকছে। পর মুহূর্তে আমি নিজেকে আবিষ্কার করলাম একটা অন্ধকার সিঁড়িতে। সেটা বেয়ে নামছি আমি। পাথুরে খড়খড়ে পেঁচানো সিঁড়ি, ভেতরটা কেমন যেন ভিজে ভিজে, আর একটা অদ্ভুত গন্ধ, কেমন যেন ভারী দম বন্ধ করে দেওয়া। সেই সিঁড়ি পাক খেতে খেতে নিচে নেমে চলেছিল অনন্তের পথে, যেন পাহাড়ের পেটের ভেতর পৌঁছে গিয়েছি আমরা। দুপাশে চুনা পাথরের দেওয়াল, ছুরির ফলার মতো পাথরের অংশ বেরিয়ে আছে ছাদ আর মেঝে থেকে। এতগুলো মানুষ নামছে, তবু একটাও শব্দ নেই চারপাশে। কিছুক্ষণ পরপর আমি বুঝতে পারছিলাম পায়ের নিচে মেঝে আর দুপাশের দেওয়াল একটু একটু করে পাল্টে যাচ্ছে। কিন্তু আমাকে তার থেকেও বেশি বিব্রত করেছিল অন্য একটা জিনিস। এত মানুষ নামছে, কারো পায়ে কোনো শব্দ নেই কেন? এমনকি আমার নিজের পায়েও নয়। শব্দ নেই, কাজেই প্রতিধ্বনিও নেই। কত যুগ ধরে নেমেছিলাম জানি না। কিছুক্ষণ পর খেয়াল করলাম মাঝে মাঝে এদিক ওদিকে কিছু প্যাসেজ চলে গেছে, অনেকটা পশু খোঁয়াড়ের মতো, যেন পাথুরে দেওয়ালে খোদাই করা হয়েছে। কিছুক্ষণ পরেই তাদের সংখ্যা বাড়তে লাগলো এবং এক সময় তারা অসংখ্য হয়ে উঠল, যেন মূর্তিমান নামহীন আতঙ্কের একটা ভূগর্ভস্থ পথ। সেই পচা গন্ধটা ভারী হতে হতে ক্রমেই অসহ্য হয়ে উঠেছিল। আমার মন বলছিল এতক্ষণে পাহাড় ছাড়িয়ে আরো নিচে নেমে এসেছি আমরা, হয়তো কিংসপোর্টের ভূগর্ভে। কত প্রাচীন এই শহর, এর বুকের গভীরে আর কি কি রহস্য ধারণ করে রেখেছে কে জানে। এরপরেই একটা আশ্চর্য আলোর আভা দেখতে পেলাম, আর সঙ্গে সঙ্গে শুনতে পেলাম অন্ধকার কালচে জলরাশির গর্জন। আবার কেঁপে উঠলাম। এতক্ষণে মনে হতে শুরু করেছিল এখানে না এলেই ভালো হতো। এ রাতের কোনো কিছুই যেন শুভ নয়। পায়ের নিচের সিঁড়িগুলো ধীরে ধীরে চওড়া হচ্ছিল, সাথে সাথে শুনতে পাচ্ছিলাম একটা ক্ষীণ বাঁশির মতো সুর। সুর না বলে বরং বলা ভালো বাঁশির সুরকে কেউ যেন ঠাট্টা করছে। আর তারপর হঠাৎ একটা মোড় ঘুরতেই জীবনের সবচেয়ে ভয়াবহ দৃশ্যটার মুখোমুখি হলাম। ছত্রাক আক্রান্ত একটা বিশাল সমুদ্র সৈকত, আর তার উপরে একটা আকাশ ছোঁয়া সবুজ আগুনের শিখার স্তম্ভ। সবুজ আগুন অর্থাৎ নরকের আগুন, ইনফার্নো, সাক্ষাৎ শয়তানের নিজের হাতের জিনিস। সেই আগুন এখানে কেন জ্বলছে? তার থেকে কোনো তাপ বিকৃত হচ্ছে না, কোনো আলো নয়। একটা অদ্ভুত অশুভ আগুন,
পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা তেলতেলে নদী। একটু দূরে গিয়ে পৃথিবীর গভীরতম অন্ধকারতম কোনো উপসাগরে মোহনা সৃষ্টি করেছে সে। প্রায় অজ্ঞান হয়ে যেতে যেতে আমি নিজেকে সামলে নিলাম। নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছিল ততক্ষণে। নদীর ধারে যত দূর চোখ যায় ঘৃণ্য পচাটে ছত্রাকের বিস্তার, সঙ্গে কুষ্ঠ রোগের মতো আগুন আর তৈলাক্ত জল। কালো আলখাল্লা পরা অবয়বগুলো সেই সবুজ আগুনের থামকে ঘিরে একটা উপবৃত্ত তৈরি করেছে। এই তবে তাদের ইউল রাইট উৎসব, যা প্রতি শতাব্দীতে মাত্র একবার অনুষ্ঠিত হয়। এই পৃথিবীতে মানুষের আগমনের থেকেও বহু পুরনো এই রিচুয়াল। মানুষের অনুপস্থিতিতে কারা সেগুলো পালন করত তা আমরা জানি। তবে এইটুকু জানি যে এই পৃথিবীর বুক থেকে মানুষ বিলুপ্ত হয়ে যাওয়ার বহু বহু বছর পরেও এই আচার পালিত হয়ে চলবে। সূর্যের একটি বিশেষ অবস্থান নিরীক্ষণ করে এই অনুষ্ঠান পালন করা হয়। ল্যাটিন থেকে বাংলায় অনুবাদ করলে অনুষ্ঠানের নামটা হয় মকর সংক্রান্তি এবং বসন্তের প্রতিশ্রুতির আদিম শাস্ত্রীয় ক্রিয়া। একই সঙ্গে আগুন এবং চিরসবুজ, আলো এবং সঙ্গীতের আচার। সেই অন্ধকারের মধ্যে আমি সাক্ষী রইলাম সেই ভয়ঙ্কর অনুষ্ঠান পালনে। তারা সেই সবুজ বিষাক্ত আগুনটাকে পুজো করছিল। সৈকত থেকে মুঠো মুঠো ছত্রাক তুলে এনে আহুতি দিচ্ছিল সেই আগুনের মধ্যে। এই সব দেখতে দেখতে আরো একটা জিনিস দেখতে পেলাম। দূরে আগুনের থেকে কিছু তফাতে একটা আকৃতিহীন অবয়ব গুঁড়ি মেরে বসে আছে উবু হয়ে। সেই বাজাচ্ছে ওই বাঁশিটা। মনে হলো যেন ঘন জমাট অন্ধকারের মধ্যে কোনো কিছু ডানা ঝাপটানির শব্দ শুনতে পাচ্ছি, অথচ কিছু দেখতে পাচ্ছি না। তবে আমাকে সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছে ওই সর্বনাশা সবুজ আগুনের কলামটা, যেন পৃথিবীর গভীরতম আগ্নেয়গিরি থেকে উঠে আসছে নরকের কোনো ঘৃণ্যতম বার্তা নিয়ে। কোনো ছায়ার জন্ম দিচ্ছে না। যে লোকটা আমাকে নিয়ে এসেছিল সে ধাক্কাধাক্কি করে আগুনের শিখাটার একেবারে কাছে চলে গেল। তারপর কাট কাটভাবে হাত পা নাড়তে লাগলো উপবৃত্তটার উদ্দেশ্যে, যেন কিছু উন্মাদ রীতিনীতি পালন করার নির্দেশ দিচ্ছে। একটা সময় উপস্থিত সকলে সাষ্টাঙ্গ প্রণাম করল। বিশেষ করে লোকটা যখন সেই জঘন্য নেক্রোনমিকন উপরের দিকে তুলে ধরল, সেই সময় আমিও সকলের মতো নিচু হয়ে নমস্কার করলাম। বুঝলাম এখানে আমাকে এগুলো করার জন্যই ডাকা হয়েছে। বয়স্ক লোকটা অন্ধকারের মধ্যে অস্পষ্ট দৃশ্যমান সেই বাঁশিওয়ালার উদ্দেশ্যে কিছু একটা সংকেত দিল। সঙ্গে সঙ্গেই বাঁশির সুর গেল বদলে। এতক্ষণ একটা মৃদু সুর চলছিল, এবার কর্কশ হয়ে বাজতে লাগলো সেটা। এক অভাবনীয় ভয়ের বার্তা বয়ে আনতে লাগলো সেই সুর। এবার আমি নিচু হয়ে সেই ছত্রাকের ওপরেই বসে পড়লাম। একটা অদ্ভুত ভয় আমাকে গ্রাস করছিল। সেই ভয় এই অনুষ্ঠানের নয়, এমনকি এই পৃথিবীরও নয়। সেই ভয় মহাজাগতিক। সে যেন আসছিল তারাদের মাঝখানের উন্মাদ শূন্যস্থানগুলোর ভেতর থেকে। সবুজ আগুনের নাগালের অনেক বাইরে ক্রোশের পর ক্রোশ বয়ে চলা সেই নারকীয় নদীর ওপারের অকল্পনীয় অন্ধকার থেকে ধেয়ে আসছিল একটা অপার্থিব, অশ্রুত অথচ সন্দেহাতীত শব্দ। ডানা ঝাপটানির আওয়াজ, এক টানা ছন্দবদ্ধ। কিছুক্ষণ পরেই কিছু প্রাণীর অবয়ব আবির্ভূত হলো সামনে।
তাদের আকৃতি এমনই যা কোনো সুস্থ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। তারা নারকীয়, ঠিক কাক নয় পুরোপুরি, ছুঁচোও নয়, বাজ পাখিও বলা চলে না, পিঁপড়ে কিংবা ভ্যাম্পায়ার বাদুড়ও নয়, এমনকি মৃত মানুষের পচা গলা শরীর পর্যন্ত নয়। তবে এই সব কিছুরই খানিক খানিক বৈশিষ্ট্য তাদের মধ্যে ছিল। আর কি ছিল তা আমি মনে করতে পারবো না, চাইও না। তারা শান্তভাবে উঠতে উঠতে আমাদের সামনে এলো। কিছুটা পথ এলো হেঁটে। দেখলাম তাদের ডানাগুলো জালের তৈরি। তারা এসে পৌঁছাতেই যাত্রীদের একজন একটাকে ধরে ফেললো এবং চড়ে বসলো তার ওপর। তারপর তাকে সমেত প্রাণীটা উড়ে গেল সেই অন্ধকার নদীটার দিকে, যেখানে কোনোদিন সূর্যের আলো পৌঁছায়নি, যার মন্থকূপের ভেতর ধরা আছে অনির্বচনীয় কোনো নারকীয় ভয়। কাপড় বোনা মহিলাটি ইতিমধ্যেই বাকিদের সঙ্গে চলে গিয়েছিল। আমি এবং সেই বৃদ্ধ লোকটি রয়ে গিয়েছিলাম। আমি মরে গেলেও ওই প্রাণীর পিঠে চড়তে চাই। কোনো রকমে উঠে দাঁড়াতে দাঁড়াতে বুঝতে পারলাম সেই আকারহীন বাঁশিওয়ালাও যেন দূরে কোথায় মিলিয়ে গেছে। কেবল দুটো অদ্ভুত প্রাণী কাছে দাঁড়িয়ে আছে। আমি শিউরে উঠে বললাম, না না না, ওই পাগলামির মধ্যে আমি কিছুতেই যাব না, না কিছুতেই যাব না। লোকটা সেই মোমের ফলক এবং কলম বার করে খুব দ্রুত কিছু একটা লিখে আমাকে দেখালো। আমি দেখলাম তাতে লেখা আছে, তোমার সরাসরি পূর্বপুরুষেরা উইলের এই উৎসব চালু করেছিল। তুমি হলে একমাত্র উত্তরাধিকারী। তোমার পূর্বপুরুষেরা আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল যাতে এই সমস্ত কাজটা নির্ঝঞ্ঝাটে হয়। তোমার এখানে আসা, এই অনুষ্ঠান দেখা এবং আরো গোপনীয় যেসব আচার অনুষ্ঠান আছে যা এখনো সম্পন্ন করা হয়নি, সেগুলো দেখা তোমার ভবিতব্য। তুমি এটা করতে বাধ্য। যত বড় দায়িত্বই আপনার উপর থাকুক, আমি সাধারণ মানুষ, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আপনার যা ইচ্ছা করেন। এইবার লোকটা তার পোশাকের ভেতর থেকে একটা লোহার আংটি আর ঘড়ি বের করল। দুটোতেই আমার পরিবারের প্রাচীন প্রতীক চিহ্ন ছাপা। বুঝতে পারলাম লোকটা নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে চাইছে আমার কাছে, কিন্তু আমি ব্যাপারটায় গুরুত্ব দিলাম না। বহু আগে পুরনো কাগজপত্র ঘেঁটে দেখেছি ওই ঘড়িটা আমার কোনো এক পূর্বপুরুষের সঙ্গে কবর দেওয়া হয়েছিল 1698 সালে। আমি এতেও মানলাম না দেখে বয়স্ক লোকটা মাথার হুডটা খুলে ফেলল এবং নিজের মুখের দিকে দেখিয়ে তার সঙ্গে আমার মুখের সাদৃশ্য বোঝানোর চেষ্টা করতে লাগল। আমি নিজের অজান্তেই আবার কেঁপে উঠলাম, কারণ ভেতর ভেতর আমি জানতাম ওই মুখ আসলে মোমের মুখোশ ছাড়া আর কিছুই নয়। দাঁড়িয়ে থাকা দুটো কদাকার পশু ততক্ষণে অধৈর্যভাবে আশপাশের শ্যাওলা ছত্রাকগুলো খাচ্ছে। দেখে মনে হলো বৃদ্ধ লোকটাও প্রায় একই রকম অধৈর্য হয়ে উঠেছে। দুটোর মধ্যে একটা প্রাণী আস্তে আস্তে সরে যেতে শুরু করতেই লোকটা তাড়াতাড়ি ঘুরে তাকে থামাতে গেল। হঠাৎ করে এরকম নড়াচড়ার ফলে তার মাথার উপর বসানো মোমের মুখোশটা গেল আলগা হয়ে। তার পেছন থেকে ঠিক কি বেরিয়ে এলো তার সঠিক বর্ণনা আমি দিতে পারবো না। শুধু আমার এইটুকুনি মনে আছে যে সেই বিশাল পশুটা পাথরের সিঁড়িটা আড়াল করে দাঁড়িয়েছিল। তাই উপায়ন্তর না দেখে আমি সেই তৈলাক্ত ভূগর্ভস্থ নদীতে ঝাঁপ দিলাম। নদীটা কিছুটা গিয়ে একটা সমুদ্র গুহার মধ্যে ঢুকেছে। আমার চিৎকার সেই অপার্থিব পরিবেশে লুকিয়ে থাকা কোনো কোটর থেকে আরও কোনো ভয়াবহতাকে টেনে সামনে নিয়ে আসার আগে পৃথিবীর গভীর ক্ষত থেকে উঠে আসা এক ভয়ঙ্কর আতঙ্ক আর উন্মাদনার অভিশাপের মতো সেই পচা নারকীয় জলের মধ্যে আমি ঝাঁপালাম। তারপর
তারপর আর কিছু মনে নেই। কে মিস্টার হাওয়ার্ড, এখন কিছুটা সুস্থ বোধ করছেন তো? একটা অচেনা কিন্তু ভারী স্বরে আমার চেতনা ফিরল। হাসপাতালের বেডে শুয়ে আছি আমি। চারপাশে ডাক্তার আর নার্সদের আনাগোনা। আমার শেষ অভিজ্ঞতার সেই ভয়াবহতার নিদর্শন কোথাও নেই। আমি আমি কোথায় আছি ডক্টর? আপাতত শহরের একটা হসপিটালে, এবং এই মুহূর্তে আপনি একদম বিপদমুক্ত। যতখানি আশ্বাস কথাটা শুনে আমার পাওয়া উচিত ছিল ততটা আমি পেলাম না। উল্টে জিজ্ঞেস করলাম, আপনারা পেলেন কোথায় আমায়? আপনি কিংসপোর্ট বন্দরের কাছে একটা কাঠ জড়িয়ে ধরে ভাসছিলেন। কয়েকজন নাবিক আপনাকে দেখতে পেয়ে উদ্ধার করে। আসলে আপনি মনে হয় কালকে ভুল রাস্তায় চলে গিয়েছিলেন, যার ফলে পাহাড়ের মাথা থেকে সোজা পড়েন নিচের অরেঞ্জ পয়েন্টে। অন্তত বরফের উপর আপনার পায়ের ছাপ সেরকম কথাই বলছে। কিন্তু তাহলে আমার জ্ঞাতির ওরা ইউলটাইডের অনুষ্ঠান, আমি তো পৃথিবীর অনেক গভীরে চলে গিয়েছিলাম। ওখান থেকে কিভাবে, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর দুঃস্বপ্ন। আপনি জ্বরের ঘোরেও ক্রমাগত এইসব বলে গেছেন, কিন্তু এগুলো কিছুই ঘটনা নয়। জানলা দিয়ে নিচে তাকিয়ে দেখুন, রাস্তাঘাট সবই দেখতে পাবেন এবং গাড়ি ঘোড়াও যাচ্ছে। এটা কিংসপোর্ট, আপনি এখন একদম নিরাপদ। জানলা দিয়ে তাকিয়ে আমি শহরের মাঝখানে টিলার চার চেয়ারটা দেখতে পেলাম। সঙ্গে সঙ্গে অপ্রকৃতিস্থ মানুষের মতো বলে উঠলাম, ওই চার্চটা আমার সামনে কেন? না না না, এক্ষুনি আমাকে এখান থেকে সরানোর ব্যবস্থা করুন, এক্ষুনি। আমি বারবার এই কথা বলে যাওয়ায় শেষ অবধি তাই হলো। আমাকে সরিয়ে দেওয়া হলো আর্কহামের সেন্ট মেরিজ হসপিটালে। আর্কহামের পাগলা গারদের লাগোয়াই এই হসপিটাল। এখানকার ডাক্তাররা ওদের মতো একগুঁয়ে নয়। এরা আমার কথা বিশ্বাস করছে এবং আমাকে আশ্বাস দিয়েছে যে আমি পাগল হয়ে যাইনি। কিছুদিন পরে আমি ছাড়াও পেয়ে গেলাম। এদিক ওদিক ঘোরার স্বাধীনতা ছিল আমার। ওই ডাক্তারদেরই একজন মিস ক্যাটনিক ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে নেক্রোনমিকন বইটা খুঁজে পেতে সাহায্য করেছিল আমাকে। সেই আমাকে বলেছিল আমার ঘটনাটা নাকি এক ধরনের সাইকোসিস, মাথার মধ্যে জমে থাকা বহু শতাব্দীর বহু প্রজন্মের স্মৃতির একটা প্রজেকশন। এরকম রোগী সে আগেও প্রচুর দেখেছে। একজনের নামও উল্লেখ করেছিল সেই ডাক্তার, ওয়াল্টার গিলম্যান। ডাক্তার আমাকে বারবার বলেছিল আমার মন থেকে এসব দুঃস্বপ্নের কথা চিরতরে মুছে ফেলতে, কিন্তু আমি পারিনি। আপনারাই বলুন, এরকম অভিজ্ঞতা কি মুছে ফেলা সম্ভব? দিনের বেলা যদি বা ভুলে থাকতে পারি, রাতে চোখ বন্ধ করলে কেবল সেই একই দুঃস্বপ্ন। বইয়ের যে অধ্যায়টা সেই বাড়িতে বসে পড়েছিলাম সেটা আর একবার খুললাম আমি। ল্যাটিন খুব ভালো পারি না, তাও যতটুকু জ্ঞান আছে তা দিয়ে রহস্য সমাধানের আশায় পাতা উল্টালাম। আব্দুল লাল হাজার লিখছেন, পৃথিবীর গভীরতম গুহাগুলোতে এমন অনেক ঘটনা ঘটে যা চোখে দেখলেও কিছু বুঝতে পারবে না। সেখানকার ব্যাপার স্যাপারকে কেবল অদ্ভুত বললে কিছুই বলা হয় না। তারা ভয়াবহ, তারা অনুচিত। প্রাচীন প্রবাদ অনুযায়ী মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু মানুষ জন্মেছে যারা দেখতে মানুষের মতো হলেও ঠিক মানুষ নয়। তারা শয়তান। তাদের আসল উদ্দেশ্য কেবল তাদের শয়তানি শরীর মাটিতে মিশিয়ে দেওয়া।
পৃথিবীর মাটি হয়ে তারা পুষ্টি যোগায় সমাধির কীটদের। ধীরে ধীরে পচন এবং বিকৃতির ফলে নতুন এক ধরনের জীবন সৃষ্টি হয়। তখন তারা পরিণত হয় বিচিত্র এক প্রাণীতে। ফুলে ফেঁপে বিশাল হয়ে ওঠে, সংক্রমিত করে পৃথিবীর গভীরে শান্তিতে ঘুমিয়ে থাকা প্রাচীন রহস্যদের। ছোট্ট ফাটল যেখানে যথেষ্ট, সেখানে খনন করা হয় বৃহৎ গহ্বর। আর যাদের বুকের ওপর ভর দিয়ে চলে ফিরে বেড়ানোর কথা, তারা হঠাৎই হেঁটে উঠে কিংবা উড়ে বেড়ানোর শক্তি পেয়ে যায়। আব্দুল আল হাজারের লেখা এর পরের বিবরণ তেমন স্পষ্ট নয়। তিনি কিছু একটা ইঙ্গিত করতে চেয়েছেন বটে, তবে আমি বেশ কয়েকবার পড়েও পুরোটা উদ্ধার করতে পারলাম না। এই পৃথিবীর কোনো এক অজ্ঞাত কোণে বয়ে চলেছে এক অন্ধকার নদী, সময়ের নদী। সেই নদীতে সওয়ার হয়ে সময়ের স্রোত বেয়ে পৌঁছে যাওয়া যায় সৃষ্টির আদিতে, নদীর উৎস মুখে। তবে সেই নদীতে পৌঁছানো যায় এক বিশেষ উৎসব পালনের মাধ্যমে, এক বিশেষ মন্ত্রের সাহায্যে। আমি থমকে গেলাম। উৎসবটা চেনা লাগছে বটে, কিন্তু মন্ত্র? সারবদ্ধ মানুষের মুখে কোনো মন্ত্র তো সেদিন আমি শুনিনি। বরং তারা সবাই ছিল নিস্তব্ধ, ভয়ানক রকম নিস্তব্ধ। সেখানে পৌঁছে একটা বিশেষ পদ্ধতিতে সারি বেঁধে দাঁড়ায় তারা, একে অপরের সঙ্গে লেপ্টে যায়। একটা স্তরের উপর আরেকটা স্তর, তার উপর আরো একটা। এইভাবে তাদের শরীরগুলো একে অপরের সঙ্গে মিশে একটা বিশাল অচিন্তনীয় আকৃতি গঠন করতে থাকে। ধীরে ধীরে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সময় সব রকম মাত্রা ছাড়িয়ে বেড়ে উঠতে থাকে সেই ভয়াল আকার। যোগরথ, মহাজগতের এক আদিম দেবতা। মানুষ সৃষ্টির আগে, প্রাণ সৃষ্টির আগে থেকে জেগে আছে সে। তার আসল চেহারা অবর্ণনীয় এবং অচিন্তনীয়। মানব মনের গভীরতম এবং অন্ধকারতম প্রকোষ্ঠে লুকিয়ে রাখা যেন কোন নিষিদ্ধ আকার। আমার শিরদাঁড়ায় শিহরণ খেলে যায়। অর্থাৎ সেদিন সেই উৎসবে আসলে এক আদিম দেবতাকে জাগানো হচ্ছিল। আমার পূর্বপুরুষ ছিল সেই দেবতার পুরোহিত, এবং সেই নিয়ম মেনে আমি ছিলাম সেই উৎসবের পুরোহিত। আমি আবার চোখ রাখলাম বইয়ের পাতায়। প্রতি 100 বছরে একবার অনুষ্ঠিত হয় এই ভয়াল অনুষ্ঠান। যাতে আগামীতেও সেই দেবতার পুজো চালু থাকে তা সুনিশ্চিত করতে পুরোহিতের বংশধরকে 100 বছর পিছিয়ে নিয়ে যাওয়া হয় সেই উৎসবে, আর শিখিয়ে দেওয়া হয় সেই মন্ত্র। আর তারপর একটা ব্যাপার মাথায় খেলে যায় আমার, মন্ত্র। হ্যাঁ, সেদিন রাতে নীরব জনসমুদ্র একটাই মন্ত্রে আন্দোলিত হয়েছিল, নৈশব্দ। হয়তো বিশেষ কোনো শব্দ নয়, সমস্ত শব্দের অনুপস্থিতি সেই দেবতাকে জাগানো। কিন্তু সেদিন কি সত্যি জেগেছিল দেবতা? তাই যদি হয় তাহলে আমি ফিরলাম কি করে? বইয়ের দিকে তাকালাম। খোলা পাতাটা সেখানেই শেষ হয়ে গেছে। আমার মাথাটা ঝিমঝিম করছে, তাও চোখ বুঝলে কাঁপা কাঁপা হাতে পাতা উল্টানোর চেষ্টা করলাম। আমার কানে অন্য কোনো শব্দ আসছে না,
সব কিছু যেন ভীষণ ভীষণ রকম নিস্তব্ধ। পুরোহিতের বংশধরকে 100 বছর পিছিয়ে নিয়ে যাওয়া হয় সেই উৎসবে, শিখিয়ে দেওয়া হয় সেই মন্ত্র, আর তারপর জেগে ওঠে আদিম দেবতা সেই ভবিষ্যতের পুরোহিতের শরীরে। এ পৃথিবীর সব অপরাধীর কাছে অপরাধও এক ধরনের উৎসব, তাই চাইলেই কি সব উৎসবে ফেরা যায়? আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, কৌশিক এবং এনামুল। শব্দগ্রহণ ও আবহে সায়ন এবং আমি সায়ক। শুনছিলেন H.P. লাভক্রাফটের কাহিনী দি ফেস্টিভ্যাল অবলম্বনে মোহনা দেবরায়ের ভাবানুবাদে নৈশব্দের রাত। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।